একটা ফোন কল যেদিন সব কিছু বদলে দিল। রাত তখন ঠিক 2:17 সাইরা হঠাৎ ঘুম ভেঙে দেখল তার পাশের বিছানা ফাঁকা। রহিম নেই। বাথরুমের দরজা থেকে আলো আসছে না। তার মানে সেখানেও নেই। তাহলে কোথায়? হঠাৎ বারান্দা থেকে আস্তে আস্তে কথা বলার শব্দ ভেসে এলো। রহিমের গলা। কিন্তু এত রাতে কার সাথে কথা বলছে? সাইরা উঠে বসল। ধীরে ধীরে বারান্দার দিকে এগোতেই শুনতে পেল, না না, সায়রা এখন ঘুমিয়ে আছে। হ্যাঁ, কাল সন্ধ্যায় দেখা হবে। তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। হ্যাঁ, ভালোবাসি তোমাকে। সায়রার বুকের ভেতরটা কেমন যেন ধপ করে নেমে গেল। ভালোবাসি? এত রাতে? কাকে? সে আর এগোল না। ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু ঘুম আসার কোনো সম্ভাবনা নেই, কারণ তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে। রহিম কি আমার সাথে প্রতারণা করছে? সায়রা আর রহিমের বিয়ে হয়েছে 5 বছর। লাভ ম্যারেজ ছিল না, কিন্তু বিয়ের পরে একে অপরকে জেনে বুঝে ভালোবেসে এক হয়েছিল তারা। রহিম ব্যাংকে চাকরি করে, সায়রা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকা। সাদামাটা জীবন, কিন্তু শান্তিতে ভরা। কিন্তু গত 2 মাস ধরে সব কিছু বদলে যাচ্ছিল। রহিম আগে অফিস থেকে ফিরে সায়রার সাথে বসে চা খেত, দিনের গল্প করত। এখন ফিরেই সরাসরি ফোন নিয়ে বসে যায়, কখনো বেডরুমে, কখনো বারান্দায়। জিজ্ঞেস করলে বলে অফিসের কাজ। কিন্তু অফিসের কাজে এত হাসি কেন? এত নরম গলা কেন? সেদিন সকালে সায়রা স্বাভাবিক থাকার চেষ্টা করল। নাশতা টেবিলে রহিমকে পরোটা দিতে দিতে বলল, গতকাল রাতে কার সাথে কথা বলছিলে? রহিম এক মুহূর্ত থমকে গেল। তারপর স্বাভাবিক হয়ে বলল, অফিসের এক কলিগ, জরুরি কাজ ছিল। এত রাতে? হ্যাঁ, ব্যাংকের কাজ তো আর সময়মতো শেষ হয় না। সায়রা আর কিছু বলল না, কিন্তু তার মনের ভেতরে একটা কাঁটা বিঁধে রইল। পরদিন সন্ধ্যায় রহিম বলল, আজ একটু দেরি হবে, অফিসে মিটিং আছে। কিন্তু সায়রা জানে রহিমের অফিসে সন্ধ্যায় মিটিং হয় না। সেদিন রাত 8টায় রহিম বাসায় ফিরল। গায়ে নতুন পারফিউমের গন্ধ, চুল আঁচড়ানো, শার্টটা একটু বেশি পরিপাটি। এসব লক্ষ্য করল, কিন্তু কিছু বলল না। পরের কয়েকদিন একই ঘটনা, দেরি করে আসা, ফোনে ব্যস্ত থাকা, আর সবচেয়ে বড় কথা, সায়রার দিকে তাকানো কমে গেছে। একদিন সন্ধ্যায় সায়রা রহিমের শার্টের পকেট থেকে একটা রেস্তোরাঁর বিল পেল। দুজনের খাবারের দাম। তারিখটা ছিল গতকালের, যেদিন রহিম বলেছিল মিটিং আছে। সায়রার হাত কাঁপতে লাগল। সেদিন রাতে সে এক চুপ থাকতে পারল না। রহিম যখন ডিনার টেবিলে বসল, সায়রা সরাসরি বিলটা তার সামনে রেখে দিল। এটা কি? রহিম বিলটা দেখে একটু অস্বস্তি বোধ করল। এটা অফিসের কলিগদের সাথে ডিনার করেছিলাম। কতজন ছিল? কেন? এসব কেন জানতে চাইছ? কারণ এই বিলে দুজনের খাবারের দাম। তুমি আর কে? রহিম একটু চিন্তিত হয়ে বলল, সায়রা, তুমি আমাকে সন্দেহ করছ? আমি সন্দেহ করছি না রহিম, আমি নিশ্চিত হতে চাইছি তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ। আমি কিছুই লুকাচ্ছি না। তাহলে ফোনটা দেখাও। এই কথায় রহিম একদম চুপ হয়ে গেল। তার মুখ শক্ত হয়ে এলো। আমার ফোন তুমি দেখবে কেন? তোমার কি আমার উপর বিশ্বাস নেই? বিশ্বাস? যে মানুষ রাত 2টোয় লুকিয়ে ভালোবাসি বলে, তাকে বিশ্বাস করব কিভাবে? রহিমের চোখ বড় হয়ে গেল। সে বুঝল সায়রা সেদিন রাতে শুনেছে। তুমি শুনেছিলে? হ্যাঁ, আর আমি জানতে চাই, সে কে? রহিম টেবিল থেকে উঠে দাঁড়াল। আমি এই কথোপকথন চালিয়ে যেতে চাই না। তুমি আমাকে বিশ্বাস করো বা না করো, সেটা তোমার ব্যাপার। এই বলে সে রুম থেকে বেরিয়ে গেল। সায়রা একা বসে রইল। তার চোখ দিয়ে জল পড়তে শুরু করল। পরের কয়েকদিন তাদের মধ্যে কথাবার্তা প্রায় বন্ধ হয়ে গেল। সকালে উঠে রহিম অফিস চলে যায়, সায়রা স্কুলে যায়। সন্ধ্যায় ফিরে দুজন দুই দিকে মুখ ফিরিয়ে শুয়ে থাকে। একই ছাদের নিচে থেকেও তারা যেন দুই আলাদা পৃথিবীতে বাস করছে। একদিন সায়রার বন্ধু তানিয়া ফোন করল। শোন, গতকাল আমি শপিং মলে রহিম ভাইয়াকে দেখেছি। সায়রার বুকটা ধক করে উঠল। একা ছিল? তানিয়া একটু থেমে বলল, না, একটা মেয়ের সাথে, বেশ সুন্দরী। দুজন একসাথে কফি খাচ্ছিল। মেয়েটা হাসছিল আর রহিম ভাইয়াও খুব খুশি লাগছিল। ফোন কেটে সায়রা সোফায় বসে পড়ল। তার মাথা ঘুরছে, বুকের ভেতরে যেন কেউ ছুরি দিয়ে কাটছে। তাহলে সত্যিই কিছু আছে। সেদিন সন্ধ্যায় রহিম যখন বাসায় ফিরল, সায়রা সরাসরি জিজ্ঞেস করল, গতকাল তুমি কোথায় ছিলে? রহিম ব্যাগ রেখে বলল, অফিসে।
মিথ্যে বলো না, তুমি শপিং মলে ছিলে, একটা মেয়ের সাথে। রহিম থমকে দাঁড়াল, তার মুখ শক্ত হয়ে এলো। তুমি আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছ? আমার বন্ধু দেখেছে, এবার সত্যিটা বলো, সে কে? রহিম গভীর নিঃশ্বাস ফেলল। আমি এখন তোমাকে বলতে পারব না। কেন? কারণ এখনও সময় হয়নি। সায়রা হাসল, কিন্তু সেই হাসিতে কষ্ট ছিল, কান্না ছিল। তুমি জানো রহিম, আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম। আমি ভাবতাম এই পৃথিবীতে যদি একজন মানুষ আমাকে কখনো ঠকাবে না, সে তুমি। কিন্তু আজ তুমি নিজেই সেই বিশ্বাসটা ভেঙে দিচ্ছ। রহিম কিছু বলতে গেল, কিন্তু সায়রা হাত তুলে থামিয়ে দিল। আমি আর কিছু শুনতে চাই না। আমি কালকে আম্মার বাসায় চলে যাব। তুমি তোমার জীবন তোমার মতো করে সাজাও। সায়রা, প্লিজ, আর কিছু বলো না। সেদিন রাতে দুজনেই জেগেছিল, কিন্তু কেউ কারো সাথে কথা বলেনি। পরদিন সকালে সায়রা সত্যি ব্যাগ গুছিয়ে বাসা ছেড়ে চলে গেল। রহিম দরজার সামনে দাঁড়িয়ে দেখল সায়রা রিকশায় উঠে চলে যাচ্ছে। এই প্রথমবার তার চোখ দিয়েও জল পড়ল, কিন্তু সে কিছু বলল না, কারণ এখনও সময় হয়নি। সায়রা মায়ের বাসায় দিয়েও শান্তি পেল না। প্রতিটা মুহূর্তে রহিমের কথা মনে পড়ছিল, তাদের হাসি ঠাট্টা, ছোট ছোট ঝগড়া, একসাথে বৃষ্টিতে ভেজা, সব মনে পড়ছিল। কিন্তু একই সাথে মনে পড়ছিল সেই রাতের ফোন কল, সেই মেয়ের সাথে কফি খাওয়া, সব মিথ্যে। ৩ দিন কেটে গেল। চতুর্থ দিন সকালে সায়রার ফোনে একটা মেসেজ এলো, একটা অচেনা নম্বর থেকে। মেসেজটা পড়ে সায়রার হাত থেকে ফোন পড়ে যাওয়ার উপক্রম হল। আপনি সায়রা আপু? আমি নাবিলা, রহিম ভাইয়ার বোন। আপু, প্লিজ একবার আমার সাথে দেখা করুন, খুব জরুরি। সায়রা স্তব্ধ হয়ে গেল। রহিমের বোন? কিন্তু রহিম তো বলেছিল তার কোনো বোন নেই। দুপুরে সায়রা নাবিলার সাথে দেখা করল একটা কফি শপে। নাবিলা একটা সুন্দরী মেয়ে, বয়স হবে ২২-২৩, দেখেই বোঝা যায় ভদ্র পরিবারের। সে বসেই বলল, আপু, আমি জানি রহিম ভাইয়ার উপর আপনি সন্দেহ করছেন, কিন্তু আপনি সব কিছু ভুল বুঝেছেন। সায়রা চুপ করে শুনতে লাগল। নাবিলা বলতে শুরু করল, আমি রহিম ভাইয়ার সৎ বোন, আমাদের বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন, আমি তার দ্বিতীয় স্ত্রীর মেয়ে। রহিম ছোটবেলায় এই বিয়ে মেনে নিতে পারেননি, তিনি বাবার সাথেও সম্পর্ক ছিন্ন করেছিলেন। কিন্তু আমার মা মারা যাওয়ার পর আমার কেউ ছিল না, তখন রহিম ভাইয়া নিজে এগিয়ে এসেছিলেন। নাবিলার চোখে জল এসে গেল। ভাইয়া আমাকে পড়াশোনা করাচ্ছেন, আমার থাকার জায়গার ব্যবস্থা করেছেন। কিন্তু তিনি চাননি আপনি জানেন, কারণ তিনি ভয় পেয়েছিলেন আপনি হয়তো এই সম্পর্কটা মেনে নিতে পারবেন না। সায়রার বুকটা কেঁপে উঠল। নাবিলা বলল, আপু, সেদিন রাতে রহিম ভাইয়া যখন ফোনে ভালোবাসি বলেছিলেন, সেটা আমাকে বলেছিলেন। আমি তখন খুব অসুস্থ ছিলাম, হাসপাতালে ভর্তি। ভাইয়া আমাকে সাহস দিচ্ছিলেন। সায়রা একদম নিশ্চুপ হয়ে বসে রইল। নাবিলা আরও বলল, আর শপিং মলে আমরা দুজন ছিলাম, কারণ আপনার জন্মদিন আসছে। ভাইয়া আমাকে সাথে নিয়ে গিয়েছিলেন আপনার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করতে। তিনি চেয়েছিলেন সেদিন আপনাকে আমার সাথে পরিচয় করিয়ে দিতে, কিন্তু সব এলোমেলো হয়ে গেছে। নাবিলা একটা ছোট্ট বক্স সায়রার দিকে বাড়িয়ে দিল। এটা ভাইয়া আপনার জন্য কিনেছিলেন, আপনার পছন্দের সেই নীল রঙের শাড়ি। সায়রা বক্সটা খুলল। সত্যি, তার স্বপ্নের শাড়ি, যেটা সে একবার রহিমকে দেখিয়ে বলেছিল, এটা পেলে আমি খুব খুশি হতাম। রহিম মনে রেখেছিল। সায়রা আর নিজেকে ধরে রাখতে পারল না, সে ফুপিয়ে কাঁদতে শুরু করল। আমি কি করেছি? আমি তাকে কতটা কষ্ট দিয়েছি? নাবিলা তার হাত ধরল। আপু, এখনো দেরি হয়নি। ভাইয়া আপনাকে খুব ভালোবাসেন, কিন্তু তিনি কষ্ট পাচ্ছেন, প্লিজ তার কাছে ফিরে যান। সেদিন সন্ধ্যায় সায়রা বাসায় ফিরল। দরজা খোলার শব্দ পেয়ে রহিম বেরিয়ে এলো, তার চোখ লাল, দাড়ি বেড়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে সে কয়েকদিন ঠিকমতো ঘুমায়নি। সায়রা তার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, তুমি আমাকে ক্ষমা করতে পারবে? রহিম কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। সায়রা কান্নায় ভেঙে পড়ল। আমি সব কিছু জেনেছি, নাবিলার সাথে কথা হয়েছে। রহিম, আমি তোমাকে কতটা ভুল বুঝেছি। তুমি আমার জন্য এত কিছু করছিলে আর আমি। রহিম এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল। তুমি ভুল করনি সায়রা, ভুল আমিই করেছি। আমার উচিত ছিল তোমাকে সব খুলে বলা, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো মেনে নিতে পারবে না। সায়রা তার দিকে তাকিয়ে বলল, আমি সব কিছু মেনে নিতে পারি, শুধু তোমাকে হারাতে চাই না। রহিম তাকে জড়িয়ে ধরল। অনেকদিন পর দুজনের মধ্যে সেই আগের উষ্ণতা ফিরে এলো। রহিম ফিসফিস করে বলল,
তুমি জানো তোমাকে ছাড়া এই বাড়িটা কত ফাঁকা লাগছিল? প্রতিটা কোণে শুধু তোমার অভাব অনুভব করেছি। সায়রা মাথা উঁচু করে বলল, আমিও প্রতি মুহূর্তে তোমাকে মিস করেছি, কিন্তু সন্দেহ আমাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে আমি তোমার ভালোবাসাটা দেখতে পাইনি। রহিম তার কপালে একটা চুমো দিয়ে বলল, আর কখনো এভাবে দূরে যাবে না, প্রমিস? সায়রা মাথা নেড়ে বলল, প্রমিস। আর আমরা দুজনে মিলে নাবিলাকে আমাদের সংসারে জায়গা দেব। সে এখন আমাদেরই পরিবার। রহিম খুশিতে হেসে উঠল। অনেকদিন পর তার মুখে সেই আগের হাসি ফিরে এল। সমাপ্তি।